আমি জানি আপনি সিদ্ধান্ত নিয়েছেন স্ক্রল করবেন, তাই তো? 1 মিনিট, জাস্ট 1 মিনিট আপনি ভিডিওটা কন্টিনিউ করেন। এরপর সিদ্ধান্ত আপনার। আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাকি দেখবেন না। আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আজকে আমরা যে টপিকসের উপরে ক্লাসটা করব, এই ক্লাসটা আপনার ভালো লাগতে বাধ্য। আর আজকে ক্লাসটা যদি আপনি সম্পূর্ণ শেষ করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমি দায়িত্ব নিয়ে বলছি, এরপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কিত কোনো ধরনের সমস্যা আপনি আর কখনো ফেস করবেন না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ একসাথে শিখব। বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ একসাথে শিখবো মানে হচ্ছে, বাংলা ব্যাকরণের একটি বিষয় হচ্ছে সরল, জটিল, যৌগিক, অর্থাৎ গঠনগতভাবে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। ইংরেজি ব্যাকরণেও এটি সেম, অর্থাৎ ইংরেজিতেও গঠনগতভাবে বাক্য 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা আজকে এমন একটি ক্লাস করব যে একটা ক্লাস দিয়ে আমরা বাংলা ব্যাকরণে সরল, জটিল, যৌগিক এবং ইংরেজি ব্যাকরণে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখব। এবং আমি আশা করি যে আমরা যদি এই ক্লাসটা সম্পূর্ণরূপে বুঝি, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা শুরু করি। গঠন অনুযায়ী বাক্য হচ্ছে 3 প্রকার: সরল, জটিল এবং যৌগিক। এটাকে ইংরেজিতে বলা হয় সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তাহলে আমরা প্রথমে আসলে বেসিক বিষয়টা জানি যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই বাক্যগুলো কাকে বলে। সিম্পল বাক্য হচ্ছে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া মিলে যদি কি করে, একটা বাক্য গঠন করে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সের শর্ত হচ্ছে ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাইট ভার্ব। ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে এরপরে আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে। জটিল বাক্য, জটিল বাক্যে কি থাকবে? 2টি কর্তা থাকবে এবং 2টি সমাপিকা ক্রিয়া থাকবে, অর্থাৎ 2 সাবজেক্ট, 2 ফাইনাইট ভার্ব। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কিছুটা বুঝতে পারতেছি যে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? 2টা সাবজেক্ট থাকবে এবং 2টা ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ 2টা কর্তা থাকবে এবং 2টা সমাপিকা ক্রিয়া থাকবে। কম্পাউন্ড অর্থাৎ যৌগিক বাক্য, যৌগিক বাক্যে কি থাকবে? যৌগিক বাক্যেও 2টি কর্তা থাকবে এবং 2টি সমাপিকা ক্রিয়া থাকবে। 2টি কর্তা থাকবে অর্থাৎ 2 সাবজেক্ট এন্ড 2 ফাইনাইট ভার্ব থাকবে হচ্ছে কোথায়? যৌগিক বাক্যেও। অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কি সেটা, যে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ডে 2টা করে সাবজেক্ট থাকবে এবং 2টা করে ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন আমরা বুঝি সমাপিকা ক্রিয়া কি। বাংলায় যদি আমরা বলি যে ভার্ব দ্বারা বাক্য তার ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন রহিম বল খেলে, এই বাক্যটি কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়েছে, অর্থাৎ আমি দাড়ি দিতে পারবো। রহিম বল খেলে বা রহিম বই পড়ে, রহিম বই পড়ে, এখানে শেষে আমি দাড়ি দিতে পারতেছি, অর্থাৎ যে ক্রিয়াপদ ব্যবহার করলে আমরা শেষে দাড়ি ব্যবহার করতে পারবো, ওই ক্রিয়াপদটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কিন্তু ইংরেজিতে তাহলে ফাইনাইট ভার্ব আমরা কাকে বলবো? আচ্ছা, ইংরেজিতে ফাইনাইট ভার্ব চেনার সহজ উপায় হচ্ছে যে ভার্ব দ্বারা মূলত টেন্স চেনা যায়। যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, আমরা সেই ভার্বটাকে বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমি যদি এখানে একটা বাক্য লিখি, আই রিড বুক, এই বাক্যটি কোন টেন্সে আছে? এই বাক্যটি আছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমি কাকে দেখে বুঝলাম? আমি রিড কে দেখে বুঝেছি। তাহলে রিড কে দেখে যেহেতু আমি বুঝেছি, অর্থাৎ যে ভার্বকে দেখে আমি টেন্স চিনি, সেই ভার্বটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে যে বাক্যে এরকম একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে এই বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে? একটা ফাইনাইট ভার্ব আছে। দ্যাটস মিন এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টা কি? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এখানে 2টা সাবজেক্ট থাকবে এবং 2টা ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে?
তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে কি খণ্ডবাক্য, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। কারণ কি, কারণ হচ্ছে খেয়াল করি, যদি দুইটা কর্তা লাগবে, দুইটা কর্তা মানে কি, তাহলে দুইটা সাবজেক্ট লাগবে। দুইটা সাবজেক্ট যদি আমার লাগে তাহলে আমার দুইটা সেন্টেন্সও তো লাগবে, তাই না? দুইটা সেন্টেন্স, দুইটা কাজ না হলে দুইটা কর্তা আমি কিভাবে পাবো, তাই তো? তাহলে এখানে যেহেতু আমার দুইটা কর্তা লাগবে এবং দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, তার মানে আমার অবশ্যই দুইটা সেন্টেন্স লাগবে, তাই তো? তাহলে প্রবলেম হচ্ছে এখানে যে আমাদের এখানে তাহলে খণ্ডবাক্য কি এটা জানতে হবে। ক্লজ বা খণ্ডবাক্য কি, বাংলায় যদি আমরা বলি খণ্ডবাক্য কাকে বলে, খণ্ডবাক্য কাকে বলে, সেখান থেকে আমরা ক্লোজও জানতে পারবো। একটি সমাপিকা ক্রিয়া এবং একটি সাবজেক্ট মিলে একটা সেন্টেন্স তৈরি করতে পারে। সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট লাগে এবং একটা ফাইনাইট ভার্ব লাগে। তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্বের ক্ষমতা আছে কি একটা সেন্টেন্স মেক করার বা তৈরি করার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব মিলে যদি কোনো স্বাধীন বাক্য তৈরি করতে না পারে তাহলে কি করবে সে? তাহলে সে একটি বৃহৎ বাক্যের অংশ হিসেবে ব্যবহার হবে। তখন ওই বৃহৎ বাক্যের অংশগুলোকে বলা হচ্ছে খণ্ডবাক্য বা ক্লজ। তাহলে আমার কথাটা আর একটু ভালো করে আমরা বুঝে নেই। আমরা বলছি যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব মিলে একটা সেন্টেন্স তৈরি করার কথা, কিন্তু যদি কোনো কারণে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব মিলে একটা সেন্টেন্স গঠন করা সম্ভব না হয়, তখন কি হবে? তখন তারা কি করবে? তারা একটা বড় বাক্যের অংশ হিসেবে ব্যবহার হবে। তখন ওই অংশগুলোকে বলা হচ্ছে ক্লজ বা খণ্ড বাক্য। এই বিষয়টা আমরা আরো ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা বাক্য লিখলাম, ইফ ইউ রিড ইউ উইল পাস। ইফ ইউ রিড ইউ উইল পাস। এখন আমরা খেয়াল করি, এটা তো পুরোটা একটা সেন্টেন্স, তাই তো? এই পুরোটা একটা সেন্টেন্স, কিন্তু আমরা কি বলছি? আমরা বলছি যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব মিলে যদি কোনো স্বাধীন বাক্য তৈরি করতে না পারে, এই বিষয়টা একটু খেয়াল করি। এখানে ইউ হচ্ছে কি? ইউ হচ্ছে একটা সাবজেক্ট, এখানে রিড হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব। ইউ রিড, আমি যদি শুধু লিখি ইউ রিড, তাহলে এটা একটা সেন্টেন্স হবে নাকি হবে না? আমি যদি বাংলায় বলি তুমি পড়ো, তাহলে আমি এখানে দাড়ি দিতে পারবো? তুমি পড়ো, আমি অবশ্যই এখানে একটা দাড়ি দিতে পারবো। তার মানে এখানে সাবজেক্ট আছে এবং একটা সমাপিকা ক্রিয়া আছে। একটা সাবজেক্ট এবং একটা সমাপিকা ক্রিয়া মিলে কি করতে পারে? একটা বাক্য গঠন করতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে এই যে ইফ, এই ইফ থাকার কারণে এই অংশটি কি করতে পারবে না? একটা স্বাধীন বাক্য গঠন করতে পারবে না। খেয়াল করো, ইফ মানে হচ্ছে যদি। এই তুমি পড়ো এই কথাটার সামনে আমি যদি যদি কথাটাকে লাগাই দিই, তাহলে কি হলো? যদি তুমি পড়ো। আচ্ছা, যদি তুমি পড়ো এই বাক্যটার শেষে কি দাড়ি দেয়া যাবে? অবশ্যই না। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যদি কথাটা থাকার কারণে এখানে আমি দাড়ি ব্যবহার করতে পারতেছি না, অর্থাৎ এটি একটি সম্পূর্ণ সেন্টেন্স হতে পারতেছে না। তাহলে আমরা বলছি একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া মিলে যদি কি করতে না পারে? স্বাধীন বাক্য গঠন করতে না পারে, তখন সে একটি বৃহৎ বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়। ওই অংশগুলোকে বলা হয় ক্লজ। তাহলে এই যে ইউ রিড, আমি যদি এখানে ইফ না রাখতাম তাহলে ইউ রিড এটা একটি সিম্পল সেন্টেন্স হতো, কিন্তু এখানে ইফ থাকার কারণে ইফ ইউ রিড এই অংশটা সিম্পল সেন্টেন্স হতে পারতেছে না। ঠিক আছে? তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব মিলে একটা স্বাধীন বাক্য গঠন করতে পারতেছে না বিধায় সে কি করছে? সে আরেকটি অংশের সাহায্য নিয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করেছে। তখন এই সম্পূর্ণ বাক্যের এই দুইটি অংশকে বলা হচ্ছে ক্লজ।
এখন এই দুইটি অংশের মধ্যে একটি অংশ আছে যে অংশ সম্পূর্ণরূপে নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম, যেমন ইউ উইল পাস, এই অংশটি তুমি পাস করবে, এই অংশটি আমি কি করতে পারবো, শেষে দাড়ি ব্যবহার করতে পারবো, তুমি পাস করবে, এখানে আমি দাড়ি ব্যবহার করতে পারবো, তার মানে এই অংশটি হচ্ছে স্বাধীন, এই অংশটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে, এই জন্য এই ক্লোজটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর এই অংশটি যেহেতু এর উপর নির্ভরশীল, এই জন্য এটাকে বলা হয় সাবঅর্ডিনেট বা আশ্রয় বা আশ্রিত খণ্ডবাক্য। অপ্রধান খণ্ডবাক্য বলি আমরা, আমরা আশ্রিত খণ্ডবাক্য বলি। তাহলে ক্লোজ কি এটা ক্লিয়ার। তাহলে কেন কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট এবং দুইটি ফাইনাইট ভার্ব থাকে এটা আমরা বুঝতে পারছি, যে এখানে দুইটি অংশ থাকে, দুইটি অংশে দুইটি সাবজেক্ট থাকে। এই বিষয়টিকে আমরা যখন হচ্ছে সিম্পল করতে যাই, আমার এই যে প্রিন্সিপাল ক্লোজ এটাকে আমাকে তখন ঠিক রাখতে হয়, আর এই ক্লোজটাকে তখন তাহলে আমি কি করব, এইটাকে তখন আমাকে একটা ফ্রেজ বানাতে হয়। তো ক্লোজ আর ফ্রেজের বিষয়টা আমি পরে আসতেছি। তাহলে আমরা এখানে খণ্ড বাক্য কি এই বিষয়টা ক্লিয়ার করছি, যে আসলে জটিল বাক্যে খণ্ড বাক্য লাগে। খণ্ড বাক্য কারণ কি, খণ্ড বাক্য বাক্য কেন লাগতেছে, কারণ দুটি কর্তা লাগবে আর দুটি ফাইনাইট ভার্ব লাগবে, তার মানে কি লাগবে, দুটা বাক্য লাগবে। যে দুইটা বাক্য কেন লাগতেছে সেটা আমরা এখানে ক্লিয়ার করে দিলাম, যেখানে ক্লোজ লাগতেছে। আচ্ছা, এখন আসি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড বা যৌগিক বাক্যেও কি লাগতেছে, যৌগিক বাক্যেও দুইটি কর্তা লাগতেছে, দুইটি সমাপিকা ক্রিয়া লাগতেছে। তাহলে এখন প্রশ্ন হতে পারে, স্যার তাহলে যৌগিক বাক্য এবং জটিল বাক্যের মধ্যে পার্থক্য কোথায়? এখানেও তো দুইটি সাবজেক্ট, দুটি সমাপিকা ক্রিয়া, অর্থাৎ টু সাবজেক্ট টু ফাইনাইট। জটিল বাক্যেও টু সাবজেক্ট টু ফাইনাইট। প্রবলেম হচ্ছে এখানে যে এখানে পার্থক্যটা হচ্ছে, আমি লিখছি সরল বাক্য, সরল বাক্য এইখানে, এখানে লাগে হচ্ছে ক্লোজ। কমপ্লেক্সে কি লাগে, কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট থাকে এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকে, এটা ঠিক আছে, কিন্তু কম্পাউন্ডে এসে দুইটি সরল বাক্য লাগে, অর্থাৎ দুইটা সিম্পল সেন্টেন্স লাগে, এবং এই দুটো সিম্পল সেন্টেন্সকে যোগ করতে হয়, কানেক্ট করতে হয় কি দ্বারা, কানেক্ট করতে হয় হচ্ছে যোজক দ্বারা। এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে যোজক, ইংরেজিতে আমরা বলি হচ্ছে কনজাংশন। কনজাংশন অর্থাৎ দুটি সরল বাক্যকে যদি আমরা কনজাংশন দ্বারা যুক্ত করতে পারি তবে সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক বাক্য। তাহলে আমরা যদি মোটা দাগে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে মানে বুঝতে চাই, তাহলে আমরা কি বুঝতেছি, আমরা বুঝতেছি হচ্ছে যে সরল বাক্যে কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে, একটা সাবজেক্ট লাগবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্সে কি থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। কম্পাউন্ডে কি থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে জটিল বাক্য বা কমপ্লেক্সে হচ্ছে একটা সাবঅর্ডিনেট অর্থাৎ ক্লোজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ। কেন ক্লোজ? কারণ হচ্ছে এখানে ক্লোজ কেন থাকে, কারণ হচ্ছে কমপ্লেক্স বাক্যগুলোতে আমরা আসলে কমপ্লেক্স মার্কার ব্যবহার করি। কমপ্লেক্স মার্কার হিসেবে যে ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করি, এই ওয়ার্ডগুলো আসলে শর্ত প্রযোজ্য করে, মানে কোনো একটা শর্ত দিয়ে দেয়। যেমন আমরা ইফ, যদি, এরকম আমরা যদি হচ্ছে হোয়েন ব্যবহার করি, দো অলদো ব্যবহার করি, এরপরে হচ্ছে সো দ্যাট ব্যবহার করি, তখন কি হয়, এগুলো এক ধরনের শর্ত আমাদেরকে চাপায় দেয়, যার কারণে এই বাক্যগুলো আসলে পুরো বাক্য হতে পারে না, এখানে একটা অংশ ক্লোজে পরিণত হয়। তাহলে আমার আজকের বিষয় ছিল হচ্ছে মূলত সরল, জটিল এবং যৌগিক বাক্য বোঝানো। এখন আমরা একটু খেয়াল করি, কেন আমরা যখন সরল, জটিল, যৌগিক সেন্স করি তখন প্রবলেমে পড়ি কোথায়? প্রবলেমে পড়ি কোথায় দেখেন, আমরা যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি বা কম্পাউন্ড থেকে যখন কমপ্লেক্স করি তখন আমাদের খুব একটা সমস্যা হয় না। কেন হয় না? কারণ হচ্ছে এখানেও দুইটা সাবজেক্ট আছে, এখানেও দুইটা সাবজেক্ট আছে, এখানেও দুইটা ফাইনাইট আছে, এখানেও দুইটা ফাইনাইট আছে, অর্থাৎ আমার টেনশন হয় না। কিন্তু টেনশন হয় কখন? টেনশন হয় হচ্ছে যখন আমি কমপ্লেক্স থেকে সিম্পলে যাব বা সিম্পল থেকে যখন কমপ্লেক্স করব। কেন টেনশন হয় আর কেন হবে না? এখানে সাবজেক্ট আছে কয়টা? সাবজেক্ট আছে দুইটা। এখানে আমার লাগবে কয়টা? একটা। এখানে আমার
ফাইনাইট ভার্ব আছে কয়টা? দুইটা। এখানে ফাইনাইট ভার্ব লাগবে কয়টা? একটা। তো তার মানে তাহলে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্বকে আমি কি করব? জলে ভাষায় দেবো না। এই জন্যই হচ্ছে প্রবলেম হয় যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করতে যাই। এই কারণে আমরা কি করি তখন? আমরা হচ্ছে একটা সাবজেক্টকে বাদ দিয়ে ক্লোজটাকে আমরা ফ্রেজ বানাই দিই। ক্লোজ মানে হচ্ছে খণ্ডবাক্য, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ একটা বাক্যকে আমরা একটা শব্দে পরিণত করে দিই। যেমনটা আমরা করি হচ্ছে বাংলায় সমাসের ক্ষেত্রে, যেমন নীল যে পদ্ম, এটা একটা বাক্য, এটাকে আমরা কি করি? একটা শব্দ বানাই দিই, নীল পদ্ম। ঠিক তেমনি ভাবে ইংরেজিতেও কি হচ্ছে? একটা ক্লোজকে আমরা কি করতে পারতেছি? আমরা একটা শব্দ বানাই দিতে পারতেছি। ঠিক আছে? তো এটাই করি আমরা তখন, যে আমরা এখানে কি করি? আমরা একটা ক্লোজ দুইটা, এখানে হচ্ছে যে যেহেতু দুইটা কর্তা এবং দুইটা ফাইনাইট থাকে, আমরা তখন হচ্ছে এটাকে এখানে যখন সিম্পল করতে চাই তখন আমরা হচ্ছে ফ্রেজ করে দিই। ফ্রেজে আসলে কি থাকে না? ফ্রেজে সাবজেক্ট থাকে না, ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না, ফ্রেজে থাকে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ তখন আমরা এখানকার ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট করে দেই। এটা যদি আমি একটু সহজ করে বুঝাই দেই বিষয়টা, একটু যদি সহজ করে আমরা বুঝি যে কি করি আমরা লিখছি হচ্ছে ইফ ইউ রিড ইউ উইল পাস। তাহলে আমরা কি করি? আমরা যদি সিম্পল করব তাহলে এই ইফ তো রাখবো না, কারণ ইফ থাকলেই তো সেটা কমপ্লেক্স হবে। তাহলে আমি যদি সিম্পল করতেছি তাহলে ইফ তো থাকবে না। এবার কথা হচ্ছে ইউ উইল পাস, এটা তো আমাকে, এটা হচ্ছে আমার মেইন ক্লোজ, তাহলে এটা আমি রেখে দিলাম। ইউ উইল পাস এটা আমার মেইন ক্লোজ, আমি নিয়ে নিলাম। তাহলে এখন খেয়াল করি, আমি সাবজেক্ট অলরেডি নিয়ে নিয়েছি, আমি ফাইনাইট ভার্ব অলরেডি নিয়ে নিয়েছি। তাহলে আমার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট থাকার কথা। তাহলে আমি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব অলরেডি নিয়ে নিয়েছি। তাহলে আমি এই অংশটাকে কি করব? তাহলে আমরা কি করি? এই অংশটাকে ক্লোজ বলা হয়। এই অংশটাকে তাহলে আমরা এখানে একটা ফ্রেজ বানাই দেব। ফ্রেজে কি থাকে না? ফ্রেজে সাবজেক্ট থাকে না, এজন্য এই সাবজেক্টটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার ফ্রেজে কি থাকতে পারে? ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না, তবে নন ফাইনাইট থাকতে পারে। এখন কথা হচ্ছে এই যে রিড, রিড হচ্ছে ফাইনাইট ভার্ব, একে আমি নন ফাইনাইট বানাবো। আমরা জানি নন ফাইনাইট ভার্ব তিন ভাবে বানানো যায়। একটা হচ্ছে 2 + v1 অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করে, একটা জিরান্ড ব্যবহার করে, একটা পার্টিসিপল ব্যবহার করে। অর্থাৎ জিরান্ড হোক বা পার্টিসিপল হোক সেটাকে আইএনজি যোগ করে। তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটাকে নন ফাইনাইট বানানো যায়। তাহলে আমি এখানে কি করব? আর ই এ ডি আই এন জি, রিড কে আইএনজি যোগ করে আমি এটাকে নন ফাইনাইট করে দিয়েছি। আর এই যে এখানে ক্লোজ মার্কার ইফ থাকার কারণে সিম্পল করার জন্য আমাকে এখানে বাই দিতে হবে। তাহলে কি হলো? বাই রিডিং ইউ উইল পাস। তাহলে আমি এখানকার এই যে ক্লোজটাকে এখানে আমি কি করে দিয়েছি? ফ্রেজ বানাই দিয়েছি। অর্থাৎ বাই রিডিং দুইটি ওয়ার্ড মিলে এখানে একটি ওয়ার্ড তৈরি হয়েছে। অর্থাৎ একাধিক শব্দ মিলে যদি একটা শব্দ গঠন করে তবে আমরা সেটাকে বলি ফ্রেজ। তাহলে খেয়াল করি আমরা কিভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স বানাইলাম, বা কেন বানাইলাম? কারণ হচ্ছে এখানে আমার একটা সাবজেক্ট লাগবে, এখানে ছিল দুইটা সাবজেক্ট। তাহলে আমি একটা সাবজেক্ট অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে আরেকটা সাবজেক্ট আমার নেওয়ার অপশন নাই, আমি বাদ দিলাম। বাদ কেন দিলাম? কারণ আমি এটাকে ফ্রেজ বানাবো, ফ্রেজ বানাতে গেলে আমাকে সাবজেক্ট লাগবে না। কি লাগবে? ফ্রেজ বানাইতে গেলে ফ্রেজে আমি ফাইনাইট ভার্ব রাখতে পারবো না, কিন্তু নন ফাইনাইট রাখতে পারবো। এই জন্য আমি এখানকার ফাইনাইট ভার্বটাকে কি করছি? নন ফাইনাইট বানাই দিছি। আর এখানে ইফ একটা ক্লোজ মার্কার, সেটাকে আমি কি করে দিছি? ওর পরিবর্তে সিম্পলি আমি বাই নিয়ে নিয়েছি। তাহলে এই জন্য হচ্ছে বাই রিডিং ইউ উইল পাস, সিম্পল হয়ে গেছে। এবার এটাকে যদি আমি কম্পাউন্ড করতাম তাহলে আমার জন্য এটা খুবই ইজি, কারণ আমি বলছি যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা খুব সহজ, কারণ এখানে দুইটি কর্তা দুইটি ফাইনাইট দেওয়াই থাকে। দুইটি কর্তা দুইটি ফাইনাইট দেওয়াই আছে, এখানেও দুইটি কর্তা দুইটি ফাইনাইট লাগবে। তাহলে এখানে শুধু কি করতে হয়? আমি বলে দিছি আগে যে ইফ যদি না থাকতো তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স হইতো, এটা একটা সিম্পল সেন্টেন্স হইতো। অর্থাৎ ইউ রিড ইউ উইল পাস। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। এদেরকে যদি আমরা কনজাংশন দ্বারা যুক্ত করে দেই, অর্থাৎ এন্ড বা ডট দ্বারা যুক্ত করে দেই, এখানে আমরা এন্ড যোগ করব, কারণ এটা রুলস আছে যে ইফ থাকলে আমরা এখানে এন্ড ব্যবহার করব। হ্যাঁ, তো ইউ রিড এন্ড ইউ উইল পাস। তাহলে আমার এখানে কোনো টেনশন নাই, কারণ আমার অলরেডি এখানে দুইটা সিম্পল সেন্টেন্স দেয়াই আছে।
আমাকে শুধু কনজাংশন দ্বারা যুক্ত করে দিতে হবে। কিন্তু আমাকে যদি সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলতো তখন আমি প্রবলেমে পড়তাম। কারণ কি, সিম্পলে একটা সাবজেক্ট দেওয়া আছে, একটা ফাইনাইট দেওয়া আছে, আমাকে কম্পাউন্ড করতে গেলে দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা কম্পাউন্ড লাগবে। এই জন্য সিম্পল থেকে কম্পাউন্ড করাটা একটু কঠিন, তবে আমরা যদি বুঝে বুঝে শিখি এগুলো আসলে মানে কোনো কিছুই কঠিন না। এখন কথা হচ্ছে ইউ রিড ইউ উইল পাস। আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট যদি দুই পাশে একই হয় তাহলে যে কোনো একটা সাবজেক্ট রাখতে হয়। আমি এখানে ইউটাকে রাখলাম না, কারণ ইউ রিড এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় সেটাকে লিখতে হয় না। যেমন ওপেন দ্য ডোর, আমি কখনোই বলবো না ইউ ওপেন দ্য ডোর, কখনোই বলবো না। তো সেম ভাবে ইউ রিড বলার অপশন নাই। এই জন্য তাহলে এটা সেন্টেন্স কি দাঁড়াচ্ছে, রিড এন্ড ইউ উইল পাস। আমরা সিম্পল কমপ্লেক্স থেকে সিম্পল করলাম, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলাম। আশা করি আমি পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি খুব সহজভাবে। যারা বুঝতে পেরেছি তারা কমেন্ট বক্সে আমরা কমেন্ট করে জানাবো। আর যদি কারো আরো জানার কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানালে আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে ডিটেলস কথা বলবো। ধন্যবাদ।